আর এখন উনি এই সমস্ত কিছু পার হওয়ার জন্য উনি এখন নিয়ে এসছেন পাড়ায় সমাধান। আমি বলি হাজার সমস্যার একটাই সমাধান, পাড়া থেকে তৃণমূলকে তাড়ান। সংশোধিত ভোটার লিস্টের দাবিতে 13টা ছেলের প্রাণ গেল। এই 13টা ছেলের যদি আত্মা থেকে থাকে এখনো, তাহলে নিশ্চয়ই তারা আজকে আরেকবার, গতকাল পরশুদিন তারা আরেকবার শহীদ হয়েছেন। কিন্তু যে আমার দেশের নয় তাকে আমি আমার দেশের ভোটার লিস্টে জায়গা দেবো কেন? হ্যাঁ, 8,000 স্কুল তুলেছেন, 20,000 বাংলা মদের দোকান দিয়েছেন। বাংলা মদের দোকানের সংখ্যার নিরিখে যদি তাকে বাংলা ভাষার প্রবর্তক বলা হয়, নয়া প্রবর্তক বলা হয়, পথ প্রদর্শক বলা হয়, তাহলে বলতে হবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। বাংলায় যদি একজনও নাম বাদ যায় তাহলে কিন্তু দিল্লি ঘেরাও হবে, নির্বাচন কমিশন ঘেরাও হবে। 21শে জুলাইয়ের সভা থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ভোটার তালিকায় ভুল থেকে থাকে সেটা সংশোধন হবে, বিরোধী সরকার সবাই তো চাইবে, তাহলে সমস্যাটা কোথায়? দাদা সমস্যা না, আমি জিজ্ঞাসা করছি হাত জোর করে। আবার বলেছে স্তব্ধ করে দেবে, জব্দ করে দেবে। স্তব্ধ মানে আমার নিঃশ্বাস বন্ধ, স্তব্ধ মানে আমার হার্টবিট স্তব্ধ। আমি ভয় পাচ্ছি। তো আমি হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, আচ্ছা মৃত ভোটারের নাম কি বাদ দিতে দেবেন না? সেটাও দেবেন না নাকি ওতেও বাংলার অসম্মান হবে? এটা জাস্ট জানতে চেয়েছি, এটা জানার জন্য। এটা আবার যেন আমাকে স্তব্ধ করে দেবেন না বাবা। এক আর হচ্ছে আমার বক্তব্য হচ্ছে ভোটার লিস্ট এটা কবে বলছেন উনি? 21শে জুলাই। আজ থেকে 33 বছর আগের 21শে জুলাই উনি কি বলেছিলেন? ভোটার লিস্টে সংশোধন করতে হবে, অনুপ্রবেশকারী ঢুকে আছে, সন্ত্রাসবাদীদের পশ্চিমবঙ্গ ভরে গেছে, এটা তো উনি বলেছিলেন। 33 বছর বাদে একটা লোক এই যে বলে যে লঙ্কায় এসে রাবণ হয়, উনি লঙ্কায় এসে রাবণ হয়ে উনি দেখাচ্ছেন যে একটা লোক কিভাবে ঠিক উল্টো ডিগবাজি খেতে পারে। যদি লোকসভা আপনার অলিম্পিকে ডিগবাজির কোনো কম্পিটিশান থাকতো, ভারতের পক্ষে উনি গোল্ড মেডেল নিয়ে আসতেন, কেউ আটকাতে পারতো না। আজকে উনি সেদিন সংশোধিত ভোটার লিস্টের দাবিতে 13টা ছেলের প্রাণ গেল। এই 13টা ছেলের যদি আত্মা থেকে থাকে এখনো, তাহলে নিশ্চয়ই তারা আজকে আরেকবার, গতকাল পরশুদিন তারা আরেকবার শহীদ হয়েছেন, আত্মঘাতী হয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে এই প্রাণগুলো তারা দিয়েছিল কিসের জন্য? সংশোধিত ভোটার তালিকা, একজনও নন ভোটার থাকবে না। আর যিনি ভোটার তার ভোটার অধিকার কাটার তো কোনো প্রশ্নই নেই। তো আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়ে আছি? আমি বাংলার আপনাদের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষের কাছে জানতে চাই, আপনারা বলে দিন যে না, যে আছে ভোটার তালিকা তাই হবে। আমি শুধু আপনাকে বুঝিয়ে বলি, কালীগঞ্জ কদিন আগে একটা উপনির্বাচন হয়ে গেল, আমরা হেরে গেছি, কিন্তু সেই কালীগঞ্জের শুধু একটা বিধানসভাতে 6,000 লোকের নাম বাদ গিয়েছে। একটি বিধানসভাতে 6,000 লোকের নাম বাদ গিয়েছে। 294টা বিধানসভায় যদি আমি 6,000টাকেই অ্যাভারেজ ধরি, বেঞ্চমার্ক ধরি, তাহলে 294টা বিধানসভায় 17.5 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার কথা। এমনিতে মুখ্যমন্ত্রী এটা কাটতে দেবেন কি না সেটা জানতে চাই, কারণ এটাও উনি কাটতে দেবেন না, আমি লিখে দিচ্ছি। কারণ এটাও তো ওনার সম্পদ। দ্বিজেন মুখোপাধ্যায়রা তা নাহলে এসে ভোট দেবেন কি করে এই ধরাধামে? এই পশ্চিমবঙ্গে একটা চালু গল্প আছে, একটা চালু জোকস আছে, যে বাড়ির গৃহকর্তা ভোট দিতে এসে হঠাৎ বললেন, এমা আমার আগের ভোটটা কখন পড়লো? যিনি পোলিং এজেন্ট তিনি বললেন এই 10-15 মিনিট আগে। তো ভদ্রলোক কাঁদতে শুরু করলেন যে 15 মিনিট আগে এলাম না, তাহলে একবার দেখা হয়ে যেত। বলছে কেন, কে ছিলেন উনি? বলছেন আমার স্ত্রী 5 বছর আগে মারা গেছেন। তো এই যে স্ত্রী প্রতি 5 বছর আগে একবার করে শুধু ভোটাধিকার দিয়ে যায়। কারণ এই রাজ্যের এত লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, এত কন্যাশ্রী পেয়েছে, এত যুবশ্রী, ছাত্রসাথী কী সব পেয়েছে, তাতে মানুষ মরে গেলেও সে তার ভোটটা নষ্ট করতে চায় না। এটাই তৃণমূলের সম্পদ। আপনি আমায় বলুন তো, অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রাখতে হবে কেন? দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে তো? আরে ভাই, দেশের নিরাপত্তা যদি বিঘ্নিত নাও হতো, আমি ধরে নিলাম ওরা সব শাকাহারী, কিন্তু যে আমার দেশের নয় তাকে আমি আমার দেশের ভোটার লিস্টে জায়গা দেবো কেন? আপনার বাড়িতে আপনি কোনো অনুপ্রবেশকারীকে, ধরুন আপনি কাউকে শরণার্থী, কারো আশ্রিত বা আপনার আত্মীয় পরিজন কাউকে আপনি জায়গা দিতে পারেন, 2 দিন থাক, 4 দিন থাক,
তাই বলে কি তাকে ভাড়ার বিল কেটে দেবেন, মালিকানা দিয়ে দেবেন? কোনোটা তো দেবেন না। তো আমি দেশের মালিকানা তাদের দেবো কেন? এটা কিন্তু সাধারণ বাঙালিকে বুঝতে হবে। মমতা ব্যানার্জি একটা মারাত্মক ইস্যু নিয়ে খেলছেন, যে খেলাটা শুরু করেছেন সেটা হচ্ছে, প্রথমে সম্প্রদায়ের নামে ভেঙেছিলেন বাংলাকে, এখন সেটা স্যাচুরেশনে পৌঁছে গেছে। যেমন ইসলামে যারা বিশ্বাস করে তারা একচেটিয়া ভোট দিত, এবং সেখানেও এখন ধীরে ধীরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্রিয়েট হচ্ছে, মমতা ব্যানার্জির মিথ্যে ধরা পড়ছে। এবার তার এত তোষণের কারণে উল্টো দিকটাও জমাট বেঁধে গেছে। সেই জন্য এবার উনি যে লাইনটা নিয়েছেন সেটা হচ্ছে জাতির ভাষার ভিত্তিতে জাতিকে ভাঙা। উনি বাংলা ভাষার কথা বলেছেন। আমি আগে বলছি তুমি তোমার মুখের ভাষা ঠিক করো। উনি মঞ্চে উঠে বলছেন আমি শালা চুলটা হিন্দিতে শুনবেন। উনি কিন্তু চুলটা হিন্দিতে বলেননি, পুরোটাই হিন্দিতে বলেছিলেন। আমি অমুকের মুখ্যমন্ত্রী, আমি শালা চুলের মুখ্যমন্ত্রী। এই ভাষাটা তো ঠিক হওয়া দরকার। প্রধানমন্ত্রীকে হাড্ডা গাড্ডা নাড্ডা চাড্ডা। আর আজকাল এই যে দেখুন ওর দলের কল্যাণ কুণাল, তারা এ ওকে শুয়োরে বাচ্চা, এ ওকে শান্তির ছেলে, এ ভাষার কথা বলছে। আমি বলছি 6.5 লক্ষ এবারে ক্লাস 12 পাস করে এখনো বসে আছে। 6.5 লক্ষ, কত বললাম, যাদের ভর্তির ব্যবস্থা হয়নি। আপনি উচ্চ মাধ্যমিকের পরের দিন কি করেছিলেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনি পাস করেছিলেন তো, তারপরের দিন কি করেছিলেন? উচ্চ মাধ্যমিক হোক, আইসিএসসি হোক, আইএসসি হোক, সিবিএসসি হোক, যেখানে হোক, আপনি তো পাস করেছিলেন ক্লাস 12। তারপরের দিনটা আপনার কি ছবি ছিল? আপনি কলেজের গেটে লাইন দিয়েছিলেন। একটা কলেজে আপনি, একটা কলেজে আপনার বাবা, একটা কলেজে আপনার ভাই, এইরকমভাবে আমরা প্রত্যেক পরিবার তাই দিয়েছি। আপনি জানেন কবে রেজাল্ট বেরিয়েছে? 7ই মে রেজাল্ট বেরিয়েছে। আজ অবধি ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। উনি বাংলা ভাষার প্রেম মারাচ্ছেন। হ্যাঁ, 8,000 স্কুল তুলেছেন, 20,000 বাংলা মদের দোকান দিয়েছেন। বাংলা মদের দোকানের সংখ্যার নিরিখে যদি তাকে বাংলা ভাষার প্রবর্তক বলা হয়, নয়া প্রবর্তক বলা হয়, পথপ্রদর্শক বলা হয়, তাহলে বলতে হবে। 8,000 স্কুল তুলেছে, গত কয়েক বছরে 20,000 নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছে। বাংলা মদের দাম কমিয়ে 28 টাকাতেও নিয়ে এসছে। এর জন্য যদি ওনাকে বাঙালির শ্রেষ্ঠ বাঙালি উপহার দেওয়া যায়, দিতে পারেন। 26,000 শিক্ষক তারা বাংলার ছিল না? ছিল তো। যারা ডিএ পাবে তারা বাংলার ছিল না? সারদায় যাদের মারলেন তারা বাংলার ছিল না? আচ্ছা, যারা মারলেন তারা কার ছিল? শুধু বাংলার ছিল না, আপনার ছিল। আপনার মানে মমতা দিচ্ছিল। আপনি বাংলা দেখাচ্ছেন? আপনার বাংলা মানে তো বিষ্ণু মাতা, আপনার বাংলা মানে তো সিধুবাবুর পরে ডহরবাবু, আপনার বাংলা মানে তো কোনটা বলবো, চণ্ডীপাঠ। হ্যাঁ, এই তো হচ্ছে আপনার বাংলা। বাঙালির 40 লাখ ছেলে অন্য রাজ্যে কাজ করছে, উনি বাংলার ভাষা নিয়ে পড়ে আছেন। বাঙালির 40 লাখ ছেলে, এবং এই যে মারাত্মক বাংলা নিয়ে, বাংলা ভাষা বললেই নাকি পেঁদাচ্ছে, বাংলা ভাষা বললেই নাকি পেটাচ্ছে। হ্যাঁ, এই যে জিনিসটা, এইটা এত খারাপ জায়গায় চলে যাবে এরপরে। ওই রাজ্যের মানুষরা যখন ভাববে যে আমরা বিনা অপরাধে বদনাম হচ্ছি, তখন তারা অপরাধটা করা শুরু করবে। আজকে কর্ণাটকে আমাদের সরকার নেই, 25 লাখ বাঙালি ছেলে আছে। গুজরাটে আমাদের সরকার 5 লাখ বাঙালি আছে। হ্যাঁ, মহারাষ্ট্রে আমাদের সরকার 10-12 লাখ বাঙালি আছে। তামিলনাড়ুতে তো আমাদের সরকার নেই, তাড়াচ্ছে কেন? কেরালায় তো আমাদের সরকার নেই, তাড়াচ্ছে কেন? পাঞ্জাবে তো আমাদের সরকার নেই, 6টা বাঙালিকে অ্যারেস্ট করে নিয়েছে কেন? এই যে বাঙালির নামের পেছনটা যদি সংখ্যালঘু হয় পদবিটা, তাহলেই টার্গেট হয়ে যাচ্ছে কেন? এত বছর তো কখনো হয়নি। আজকে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে যে মুসলিম বাঙালি এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী সমার্থক শব্দ, যদিও এটা নয়। আজকে ওই রাজ্যের লোক যারা এতটা বোঝে না, তারা বাংলা নাম আর মুসলমান পদবি দেখলেই তারা সন্দেহ করছে। মানে বাঙালি ভাষা, বাংলা ভাষা আর মুসলিম নাম দেখলেই তারা সন্দেহ করছে যে বেটা অনুপ্রবেশকারী। এই জায়গাটায় কে দাঁড় করালেন? আর এখন উনি এই সমস্ত কিছু পার হওয়ার জন্য উনি এখন নিয়ে এসছেন পাড়ায় সমাধান। আমি বলি 1000 সমস্যার একটাই সমাধান, পাড়া থেকে তৃণমূলকে তাড়ান। এটা সমাধান নয়, এটা পাড়া সমাধান নয়। খুব ভালো জিনিস, আমি কিন্তু বিরোধিতা করছি না।
কোট আনকোট বারবার করে 3বার করে আমার এই কথাটা শোনাবেন, যেটা খুব ভালো প্রজেক্ট, কিন্তু এটা পাড়ার সমাধান না, এটা হচ্ছে আইপ্যাকের সলিউশন, আইপ্যাকের লোশন মানুষের যন্ত্রণার ওপরে। কতবার দেবেন আপনি? একটা বুথে 10 লাখ, জিএসটি কেটে বাদ দিলে আপনি একটা বুথে পাবেন হচ্ছে 8,20,000। 8,20,000-এর মধ্যে কত পার্সেন্ট ওরা কাটমানি খাবে? আচ্ছা, পাবেন কবার? মমতা ব্যানার্জি বলেছে লক্ষ্মী ভাণ্ডার যেমন প্রতি মাসে দেওয়া হয়, কন্যাশ্রী যেমন একবার উচ্চ মাধ্যমিক পাশ করলে দেওয়া হয়, রূপশ্রী যেমন বিয়ে করলে দেওয়া হয়, এটা কবার অন্তর দেবেন? এতে একবারই দেবেন না? আপনার পাড়ায় নিশ্চয়ই একটা ঠাকুর দালান হবে, আপনার পাড়ায় নিশ্চয়ই 4টে ল্যাম্পপোস্ট বসবে, আপনার পাড়ায় নিশ্চয়ই 100 মিটার 70-80 মিটার একটা রাস্তা তৈরি হবে, এর বেশি হবে না ওই টাকায়, নিশ্চয়ই তৈরি হবে। আপনি কি হারাবেন? আপনি হারাবেন আপনার মেয়ে স্ত্রীর নিরাপত্তা, আপনি হারাবেন কি? আপনি হারাবেন আপনার ছেলের চাকরি, আপনি হারাবেন কি? আপনার ছেলেটা, দেখুন আমাদের আগে একটা পরিবারেই ডবল ইঞ্জিন কথা হয়, তো এখন ডবল ইঞ্জিন একটা বগি, মানে বাবাও কাজ করছে মাও কাজ করছে, একটা ছেলে টানতে পারে না। আগে ছিল সিঙ্গেল ইঞ্জিন, বাবা কাজ করতো, হ্যাঁ 3টে বাউন্ডুলে কাকা থাকতো, হ্যাঁ ঠাকুমা দাদু থাকতো, হ্যাঁ বিধবা পিসিমা থাকতো, তার সংসার থাকলে তো কথাই নেই, আমরা 3-4 ভাই বোন, একটা লোক রোজগার করছে, খেয়ে শেষ হচ্ছে না। আর আজকে ডবল ইঞ্জিন, বাবাও কাজ মাও কাজ, কিন্তু সংসার চলছে না। আপনি বলুন, আপনার সেই একমাত্র বা 2টি সন্তানের 2টিকেই আপনি কি অন্য রাজ্যে পাঠিয়ে দেবেন? নিজ বাসে পরবাসী হয়ে থাকবেন? আমি আপনার কাছে জানতে চাই, আপনি 26,000 ছেলেমেয়ের চাকরি দিতে পারেননি, 3.5 লক্ষ পদ খালি আছে। 26,000-এ চাকরি খেয়েছেন যখন 5.5 লক্ষ পদ খালি আছে, চাকরি দেওয়া তো দূরের কথা, খাচ্ছেন আপনি দিয়ে দিতে পারছেন না, দিয়ে দিতে 10,000 কোটি টাকা লাগতো, সেটা দিচ্ছেন না, আপনি 8,000 কোটি টাকা ভোট কিনছেন, ভোট উন্নয়ন কিছু হবে, কিন্তু এই টাকা আপনার হাতে আসবে না, জনগণ জেনে রাখুন। এটা লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী বা সবুজ সাথী সাইকেলের মতন এটা আপনার কাছে আসছে না, এটা আপনার পাড়ার হবে। তো পাড়াটা তো কর্পোরেশনও করতে পারতো, করেনি কেন? কর্পোরেশনের টাকা কেটে, পঞ্চায়েতের টাকা কেটে, সেই টাকা তুমি ঘুরিয়ে পাড়ায় বসিয়ে পাড়ার মধ্যে দিয়ে নাটক হচ্ছে। এই টাকাটা তো এই বলতে পারতেন, আমি ধরুন আমরা কাউন্সিলর, যে কাউন্সিলরের ফান্ডে আমি 10 লাখ টাকা করে দিয়ে দিলাম, বুথে 10 লাখ করে দিলে আমার 20টা বুথ আছে, 2 কোটি টাকা আমি কাউন্সিলরের ফান্ডে দিলাম, হয়ে যেত তো। কাউন্সিলর এলাকার উন্নতি করতো, তোমার নাটক করার কি দরকার? কবার দেবেন? আমি ফার্স্ট বলতে চাই, কবার দেবেন দিদিমণি? একবার দেবেন না? আপনি তো বলছেন না আমি প্রতি 5 মাস অন্তর হবে, প্রতি 3 মাস অন্তর হবে, প্রতি মাসে হবে, প্রতি বছরে হবে, 5 বছরে, নাকি শুধু ভোট এলেই হবে? সেটা তো দিদিমণি বলুন। এতে কি দুর্নীতি হবে বলে মনে হয়? হ্যাঁ, হবে না মানে? আরে ভাই, এরা এমন জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, এখন যদি মমতাদি, ধরুন মমতাদি কুণাল ঘোষকে বলল, তুই কুণাল, তুই ঘোষ, গোয়ালা কিনা জানি না, হ্যাঁ তুই গিয়ে একটু দুধ নিয়ে আয়, ও সেই দুধেও জল মেশাবে। তৃণমূল এমন জায়গায় পৌঁছে গেছে, হ্যাঁ ও ঝাড়বে। মমতাদি ধরুন বাবনকে বাজার করতে দিল, যে তুই বাজার করে নিয়ে আয় আজকে, ও সেইখান থেকেও কাটমানি খাবে, আলুওলা পটলওয়ালার থেকেও নেবে না, হতেই পারে না। এটা তো পুরো মানে বোন ম্যারোতে ঢুকে গেছে, রক্তে না, রক্ত পেরিয়ে বোন ম্যারো, মানে মজ্জা যেটা বলে না, মজ্জা, অস্থি মজ্জায় ঢুকে গেছে। না খেলেও বাঁচতে পারবো না, যেমন অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, মাছ যেমন জল ছাড়া বাঁচবে না, তৃণমূল কাটমানি ছাড়া বাঁচবে না। এই ভুল যেন করবে না জনগণ। এই একবার ফাঁদে পা দিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার জীবনের শেষ ভাণ্ডারটা নয়। মানে কি বলবো, হ্যাঁ সুস্থই বলছি, অসুস্থ বলছি না। হ্যাঁ, এটা কোনো কথা হলো? আচ্ছা, যে ভদ্রমহিলা রোজ মঞ্চে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, ইনসান আল্লাহ, এসব কী সব বলতেন, হ্যাঁ তিনি এখন হঠাৎ করে বিষ্ণু মাতা, হ্যাঁ জয় মা কালী, তারপর জগন্নাথ মন্দির, তারপর দুর্গা অঙ্গন, এসব কথা কেন বলছেন? উনি কেন বলছেন? তো ওনাকে কি আমরা এগুলো বলিয়ে ছেড়েছি? আচ্ছা, তৃণমূল রামনবমী কেন করছে? আচ্ছা, তৃণমূল আপনার হনুমান জয়ন্তী কেন করছে? এটা কি আমরা বলিয়ে ছেড়েছি? তা নয়।
মরা মরা বলতে বাল্মীকিকে উপদেশ দেওয়া হয়েছিল যে রাম তো তোর মুখ দিয়ে বেরোচ্ছে না বাবা, তুই মরা মরা কর, তোর মুখ দিয়ে একদিন রাম বেরোবে। হ্যাঁ, তো এখন উনি সেই মরা মরার লাইনে আছেন, ঘোরাঘুরি করছেন, আস্তে আস্তে শুধরাবে, জেলে বসে বাকি দিনে ঠিক হয়ে যাবে। 21 জুলাই সবাই কিন্তু যা দিদি বললেন যে 3টে ব্রিগেড ভরে যাবে। 3টে না, আপনি ভুল শুনেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 10টা। আমি 21 জুলাই কোথাও যাই না। আগে আমি ছোটবেলা হীরক রাজার দেশে দেখতাম, ভানু পেল লটারি, জমালয়, জীবন্ত মানুষ, এগুলো তো এখন আর খুব একটা সিনেমায় দেয় না। তো মোবাইলে কখনো সুযোগ পেলে দেখি, আর 21শে জুলাই দেখি। হ্যাঁ, মানে কপিল শর্মার শো দেখা আর 21শে জুলাই দেখা দুটো একই ব্যাপার, লাফটার শো। হ্যাঁ, কেন মানুষ লোক আসেনি? কে বলছে লোক আসেনি? কে বলছে লোক আসেনি? আবার বলছি 3টে নয় 10টা বলেছেন। আমি বলছি 10টা বলেছেন, আমি বানিয়ে বলছি না। উনি বলেছেন 10টা ব্রিগেড ভরে যাবে। আচ্ছা, উনি তো কিছুও বলতে পারেন, উনি তো কিছুও বলেন। উনি তো বলছেন 40% বেকার কমে গেছে, আপনি সেটা শুনে আসেন কেন? আপনি আমায় বলুন। উনি যখন বলেন আমি 1 কোটি লোককে চাকরি দিয়েছি, 90 লাখ লোককে চাকরি দিয়েছি, আপনি হাসেন কেন? উনি বলেননি এগুলো? শোনাবো? বলেছেন না? তাহলে উনি নিজেই বলেছেন না যে এই পশ্চিমবঙ্গটা এতে অনুপ্রবেশকারীতে ভরে গেছে? বলেছেন তো। তো এখন উনি কি করছেন? এখন উনি কি করছেন? এখন উনি অনুপ্রবেশকারীর পক্ষে কথা বলছেন। তো এগুলো তো শুনতে ভাল লাগে। আর আপনারা আবার ট্যালি করে দেন 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে, 5 বছর আগে, আর এই এখন এই। আমি দেখি ফ্রন্ট রোল, ব্যাক রোল। আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান। তবে এই প্রকল্পে সাধারণ মানুষের কিছু কাজ হবে, তবে এতে যে দুর্নীতি একেবারেই হবে না সেটা কিন্তু বিশ্বাস করতে চাইছেন না বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।